প্রিয় দর্শক, আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছিলেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের সম্পাদকীয়। আমি মুর্শিদুল ইসলাম। আমাদের আজকের বিষয় ভয়হীন ২১, ভয় পাওয়া ১৯। আর আমাদের সাথে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য যারা উপস্থিত রয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও সাহিত্যিক, রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। আমরা আজকে যেটা নিয়ে আসলে আলাপ করতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে ১৯৫২ সালে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটা খুবই প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম, জীবন দিয়েছিলাম। তখন পাকিস্তানি সরকার ক্ষমতায় এবং খুবই অত্যাচারী একটা সরকার, আমরা জানি। কিন্তু আমরা ভয় পাইনি, আমরা ভয়কে জয় করেছিলাম তখন। তারপরে আরও অনেক ইতিহাস আমাদের আছে। আমরা ৬৯-এর গণ অভ্যুত্থানে ভয় পাইনি, আমরা বঙ্গবন্ধুকে জেল থেকে বের করে এনেছিলাম। আমরা ৭১-এ আমরা যে লড়াই করেছিলাম বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, সেখানেও আমরা ভয় পাইনি। আমরা বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ অর্জন করেছি। তারপরেও ইতিহাস আছে। আমরা যদি ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলাম। তো এইরকম বাঙালি একটা নির্ভীক জাতি, আমরা জানি বাঙালি কখনো ভয় পায় না। কিন্তু আজকের বাস্তবতায় আমরা ৫২, সেই জন্যই বলছি যে ৫২-র ২১-এ আমরা ভয়হীন ছিলাম। আজকে ২০১৯ সালে এসে আমরা কি একটু ভীতু হয়ে গেছি কিনা? সব ক্ষেত্রেই আমরা নাগরিক সমাজের ক্ষেত্রে বলবো, রাজনীতির ক্ষেত্রে বলবো, বা সাংবাদিকতার ক্ষেত্রে বলবো, আমরা ভয় পাচ্ছি কিনা? অজানা ভয়, রাষ্ট্রযন্ত্রের ভয়, মৌলবাদের ভয়, বিভিন্ন প্রকার ভয়। আমি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? একেবারে খাঁটি কথা। আমরা ২১-এ ভয় পাইনি, ৭১-এও ভয় পাইনি, কিন্তু ১৯ এসে ভয় পাচ্ছি। তার কারণটা যদি আমরা ইতিহাসটা একটু পর্যালোচনা করি, আর ওই সময়ের সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব আমরা যদি একটু খতিয়ে দেখি, তাহলে পরিষ্কার হবে জিনিসটা। ৫২ সালে আমাদের একটা সাংস্কৃতিক আন্দোলনের সূচনা হলো। ৪৭ সালের পরই আমরা বুঝতে পারলাম যে পাকিস্তানিদের সঙ্গে আমাদের এক ঘরে থাকা যাবে না। আমাদের এতই স্বাতন্ত্র্য যে তাদের সঙ্গে আমাদের কোনো রকমের সাযুজ্য নেই। এটি ছিল সাংস্কৃতিক আন্দোলন। ৫৪ সালে সেটি ছিল রাজনৈতিক আন্দোলন, এবং ৫৭ সালে যখন কাকমারি সম্মেলন হয়, একটি দলের একটা সম্মেলন হলো, কিন্তু এটি সাংস্কৃতিক আন্দোলনও হলো সঙ্গে। ৫৭ সালে আমরা এসে রাজনীতি এবং সংস্কৃতির একটা যোগসূত্র খুঁজে পেয়ে গেলাম, সেখানে আমাদের শক্তিটা আবিষ্কার করলাম। ওই সময়ে প্রত্যেকটা মানুষ একাগ্র ছিল একটা চিন্তায়, স্বাধীনতা, নিজের মর্যাদা। ভাষার মর্যাদা মানে সংস্কৃতির মর্যাদা, মানে নিজের মর্যাদা। সেখানে আপোস করার কোনো উপায় নেই। ভয়হীন ছিলাম কারণ আমাদের ভিতর স্বার্থের চিন্তা ছিল না, ক্ষুদ্র চিন্তা আমাদের পেয়ে বসেনি। আমরা দলের জন্য ভাবিনি, তখন কোনো দল সেই দায়িত্ব নেয়নি। মানুষই রাস্তায় নেমে এসে এই ৫২ সালের ঘটনাটা ঘটিয়েছে। তারপর যতগুলি সংগ্রাম হয়েছে, ছাত্ররা করেছে, শ্রমিক করেছেন, কৃষক করেছেন, এবং তাদের একটাই অভিন্ন স্বার্থ ছিল দেশকে নিয়ে। ক্ষুদ্র স্বার্থ সেখানে ছিল না, বৈষয়িক চিন্তা ছিল না, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির বিষয়গুলি ছিল না। আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, দেখা যাবে তখন কারাগারে যাওয়াটা ছিল একটা অনিবার্য বিষয়। বঙ্গবন্ধু ১৩.৫ বছরের মতো কারাগারে ছিলেন। মুক্তি পেয়েছেন জেল গেট থেকে, তাকে আবার নিয়ে গেছে, তিনি হাসি মুখে চলে গেছেন, কারণ তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। যাদের এই হয় চিন্তা যে আমি দেশের মানুষের জন্য সংগ্রাম করব, বা একটা আদর্শের জন্য সংগ্রাম করব, যেটি আমরা নূর হোসেনের ক্ষেত্রেও দেখেছি, সেলিম দেলোয়ারের ক্ষেত্রেও দেখেছি, পুরো ৮০-র দশকেও আমরা কিন্তু এই আদর্শের চিন্তাটা দেখেছি। এই হলো এক। দুই হচ্ছে, তখন তৃণমূলের রাজনীতি ছিল। আর তৃণমূলে যারা রাজনীতি করেন, যারা তৃণমূল থেকে উঠে আসেন, তারা সবসময় মানুষের সুখ দুঃখটা বোঝেন, এবং তাদের ভিতরে ওই লাভ আর ক্ষতির চিন্তাটা কখনো থাকে না। এখন দেখুন আপনি আমাদের সংসদে কতজন ব্যবসায়ী প্রতিনিধি আছেন। আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোটেও নই। আমি মনে করি তারা একটা বড় কাজ করছেন দেশের উন্নতিতে,
অবদান রাখছেন, কিন্তু যখন ব্যবসায়ীরা বেশি সংখ্যায় সাংসদ হয়ে যান তখন তাদের যে চিন্তাগুলি কাজ করে ব্যবসাতে, সেটি তো রাজনীতিতেও কাজ করতে পারে। এই লাভ ক্ষতির বিষয়টা চলে আসে। আপনি যদি এই সময়টা দেখেন, যেহেতু 19-এর কথাটা আসছে, আমাদের ভয় কত রকমের। আমাদের সে আদর্শ চিন্তাগুলি এখন আর নেই। রাজনীতিতে কোনো আদর্শ চিন্তা নেই। রাজনীতি হচ্ছে এখন ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতায় থাকা, অথবা ক্ষমতায় না যেতে পারলেও ক্ষমতায় পরবর্তীতে যাব সেই রকম প্রস্তুতি নিয়ে এগিয়ে চলা। দ্বিতীয় হচ্ছে অর্থ এবং বিত্তের একটা প্রদর্শনী চলে রাজনীতিতে। রাজনীতির ছত্র ছায়ায় যত রকমের অপকর্ম হয় আমাদের দেশে। এই যে আমাদের মাদক সন্ত্রাসটা বাড়লো, তার পিছনে রাজনীতি। এবং এই রাজনীতির সঙ্গে আবার সুস্থ রাজনীতির একটা আলাদা বৈষম্য টানার জন্য আমি অধ্যাপক আনিসুজ্জামানের একটা কথা বলি। তিনি বলেছেন আমাদের রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে। কিন্তু এখন যে রাজনীতি, সেটা কিন্তু পলিটিক্স। এই পলিটিক্সের কারণে মাদক ব্যবসায় রমরমা হয়েছে, তাদেরকে সমর্থন দিচ্ছে রাজনীতি, পলিটিক্স। নদী যে অবৈধ দখল হয়ে যাচ্ছে, তার পিছনে আছে এই একই গোষ্ঠী। তা এখন যেখানে সমস্ত দেশের মানুষ একটা আদর্শের জন্য বসে আছে, রাজনীতিবিদের দিকে তাকিয়ে আছে যে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করুন, নেতৃত্ব দেন, তখন দেখা যাচ্ছে প্রচুর রাজনীতি জড়িয়ে আছেন স্বার্থের দ্বন্দ্বে। পত্রিকায় সাংবাদিকদের ডেকে ডেকে বলছেন আমার কথা লিখো, আমি যে সংরক্ষিত নারী আসনে সাংসদ হতে চাই। প্রায় দেখি পত্রিকায় উনি সাংসদ হয়ে দেশের সেবা করতে চান। যদি করতেই চান, ছবি দিয়ে আপনার দেখাবার দরকারটা কি? আপনি তো এমনিতেই কতভাবে মানুষের সেবা করা যায়, কেন সাংসদ হতে হবে? প্রথমে একটা শুল্কমুক্ত গাড়ি পাওয়া যাবে, সেখান থেকে সূত্রপাত। আমি সাংসদদের প্রতি সম্মান রেখে বলছি, শুল্কমুক্ত গাড়ি আপনারা কেন নেবেন জনগণের সেবা যখন করছেন? এত ভিআইপি ট্রিটমেন্ট কেন নেবেন? যেখানে একজন সাংসদ থাকেন সেখানে সাধারণ একজন মানুষের কোনো অধিকার থাকে না। তো উল্টো হওয়ার কথা। আমাদের রাজনীতির ভিতরে এক ধরনের শ্রেণীকরণ চলে এসেছে, যার ফলে এখন আমরা ভয় পাই কী জন্য? শেষ করছি আমার কথাটা এইখানে এই বলে, আমাদের ভয়ের কারণ হচ্ছে যে সমস্ত সুরক্ষা আমাদের জন্য ছিল, নৈতিক সুরক্ষা বলুন, মূল্যবোধের সুরক্ষা বলুন, রাজনীতির সুরক্ষা বলুন, যে যখন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সংগ্রাম করে মানুষ, বঙ্গবন্ধু যে আদর্শটা যে ধারণ করতাম আমরা, তাহলে আমরা ভয় পেতাম না, কারণ তখন আমাদের কিছু হারাবার থাকে না। যখন আমি ক্ষুদ্র চিন্তায় নিমগ্ন হয়ে আমার বিষয়ের চিন্তা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি, আমার প্রভাব প্রতিপত্তির বিষয়টা চিন্তা করি, তখন আমার ভয় পেতেই হবে, কারণ আমি সাহস দেখালে আমার সব কিছু হারাবার একটা ভয় থাকে। বঙ্গবন্ধু তো পুলিশকে ভয় পাননি, আমরা পাই কি জন্য? কারণ আমাদের প্রত্যেকেরই একটা স্বার্থের দ্বন্দ্ব থাকে। যদি পুলিশ ধরে নিয়ে যায়, আমি উপাচার্য হতে পারবো না। ফলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ছাত্রদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকতে পারেন না। যার নৈতিক এত ভয়, তার পক্ষে তো নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। ফলে ভয়টা কেন এসছে? ভয় হচ্ছে, কারণ হচ্ছে আমাদের দুর্বলতার জন্য। যে দুর্বলতাগুলি আমার প্রতিপক্ষ জানে। আমার সাহসের অভাবের জন্য। সাহসটা কেন হয় না? কারণ আমি স্বার্থের চিন্তায় ব্যস্ত। আরেকটা কারণ হচ্ছে, আমি ব্যবসা বাণিজ্যে যদি লিপ্ত হয়ে যায়, বিত্ত বৈভব বাড়ানোর জন্য আমি চেষ্টা করি, তাহলে আমার আদর্শটা এমনিতেই চলে যায়। সেই অবস্থায় আমার ভয় পেতে হয় যে আমি যদি এখন রাজনীতিতে কোনোভাবে যদি আমার বিরুদ্ধে একটা মামলা চলে, আমার সব কিছু হারাতে হবে। দেখুন আপনি, এই যে বিরোধী দল এত বড় একটা সমর্থন নিয়েও 30% মানুষ তো বিএনপির পিছনে আছে। কেন তাদের নেতৃত্ব এত দুর্বল? কারণ প্রত্যেকেরই ভয় আছে। সম্পদ করেছেন অনেকেই, সেই সম্পদ হারানোর একটা ভয় থাকে। অথচ একসময় মণি সিংহরা যখন রাজনীতি করতেন, বা মাওলানা ভাসানী যখন রাজনীতি করতেন, তারা তো আর সম্পদের চিন্তা করতেন, তাদের তো না দেওয়ার, হারাবার কিছুই নেই, মানুষের জন্য দেওয়ার কথা। ওই অবস্থাটা এখন পুরোপুরি পাল্টে গেছে, সেই জন্য বোধহয় আমাদের এত ভয়। ধন্যবাদ স্যার। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসতে চাইব। একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই, রাজনীতিতে ভয় ঢুকে গেছে কিনা। আমরা দেখেছি যে আমাদের তো, আমি বললাম আগেই, যে আমাদের অনেক ঐতিহ্য আছে, যে আমরা একেবারেই বিরূপ পরিস্থিতিতে, অনেক দমন পীড়নের মধ্যেও কিন্তু বাঙালি ঘুরে দাঁড়িয়েছিল। আজকে কেন সেটা হচ্ছে না? আপনারা তো অভিযোগ করছেন যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। 30শে ডিসেম্বরে যেই নির্বাচনটা হয়েছে, সেটা একেবারেই কোনো নির্বাচন না, প্রহসনের নির্বাচন, ইত্যাদি ইত্যাদি, এবং এই সরকার স্বৈরাচারী হয়ে গেছে আপনাদের ভাষ্য অনুযায়ী। কিন্তু সেটা জনগণের মধ্যে তার কোনো প্রতিফলন দেখছি না, আপনাদের কোনো কর্মকাণ্ডেও তার কোনো প্রতিফলন নাই।
এই ভয়টা কিসের আপনাদের? ধন্যবাদ মোর্শেদ ভাই। আমরা অমর 21 উদযাপন করছি 2019, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 21 বারবার ফিরে আসে 52 সনে। আমরা বলি ওই দিন চারা রোপণ করা হয়েছিল, সেটা 71-এ আমাদের দিয়ে মোটামুটি আমাদের যাত্রা শুরু ওখান থেকে। তো আমি যে কথাটা বলতে চাই, আসলে স্বনামধন্য অধ্যাপক মঞ্জু ভাই আছেন, তারপরে এখানে আমাদের মিডিয়া সম্মানিত খুব প্রথিতযশা একজন সাংবাদিক আছেন আর কি, ওনাদের মাঝখানে আমাকে নিয়ে আসছেন। হ্যাঁ, তারপরেও এই জন্যই হয়তো আনাজে আজকে রাজনীতিতে মানে সবচেয়ে বেশি ভয় কাজ করে। না, ঠিক আছে, সেটা তো আপনি এখন ভয়ের শ্রদ্ধেয় অধ্যাপক বলেছেন যে আজকে ভয়ের সংস্কৃতিটা কেন ঢুকে গেল। আসলে আমরা তো সারা জীবন, ওনারা বা আপনারা বা আমি হয়তো একটু আগের আর কি, হ্যাঁ, তো সারা জীবন তো এসব আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম। 48 সন থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম আস্তে আস্তে সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে ছিল হয়তো ভাষার বিষয়টা নিয়ে মুখ্য, কিন্তু তার সাথে যে সাহিত্য, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণ, আস্তে আস্তে এটা স্বাধীনতার দিকে আসলো। সেই জায়গায় আমরা বাংলাদেশ হওয়ার পরে তো আশা করেছিলাম যে হয়তো এইসব বিষয় ফয়সলা হয়ে গেছে 71-এ। বিশেষ করে বঙ্গবন্ধুর মতো এরকম মহান নেতৃত্ব আমরা পেয়েছি, এবং ওনার যে স্বপ্নের কথা এখন আমরা বলি, মুক্তিযুদ্ধের আদর্শের কথা, আমরা তো পেয়ে গেছি 71-এ সব কিছু, সংবিধান চলে আসলো। আমরা তো এখন আরো উচ্চ মার্গের আলোচনা করার কথা ছিল। হ্যাঁ, ভয়কে তো আমরা জয় করেছি তখনই। তারপরও 75-এর 15ই আগস্টের পরে বিরাট একটা ধাক্কা, তারপরে তো 21 বছর আন্দোলন সংগ্রাম, সেগুলো আমরা একসাথে করেছি। কিন্তু কখনো আমরা দেখলাম যে আমাদের জায়গাটা কখনো মসৃণ ছিল না আর কি। হ্যাঁ, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শ্রদ্ধেয় অধ্যাপক তিনি রাজনীতির কথা নিয়ে আসছেন এখানে। আসলে সব জায়গায় অপসংস্কৃতি ঢুকে গেছে, শিক্ষায়, দীক্ষায়, আমাদের রাজনীতিতে, তারপরে সর্বাঙ্গে না, একবার সর্ব অঙ্গে ব্যথা হয়ে গেছে। এটা একটা ভয়াবহ আর কি, এটা আমরা কখনো আশা করি নাই। ধরেন আমরাও এখন তো প্রায় প্রবীণ হয়ে গেছি, এখন নতুন প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, সেখানকার যে পরিবেশ, সেখানে যে অবস্থা চলছে, এবং এই যে দলীয় রাজনীতি, আগে কখনো আমরা সাংস্কৃতিক অঙ্গনের ওনাদেরকে দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত দেখিনি। ওটা থাকতে পারে ব্যক্তি, কিন্তু ওটা ওইভাবে পাবলিকলি দেখানো যেত না। মিডিয়াতে আপনারা যারা কাজ করতেন, সংবাদপত্রে, তারপরে যারা বিভিন্ন পেশায়, ইভেন ধরেন আইনজীবীরা তো সবচেয়ে বেশি অগ্রগামী ছিল রাজনীতিতে। তারপরে আপনার পেশাজীবীদের মধ্যে যে রাজনীতিটা ঢুকলো, এখন সবারই যেন একটা দিন রাত একটাই চিন্তা যে রাজনীতি করা এবং ওই রাজনীতির সিঁড়ি বেয়ে পদ পদবি নেওয়া, বিশেষত সরকারি পদ পদবি। তো সেই জায়গা থেকে তো আপাতত বেরোনোর পথ দেখছি না। আমরা রাজনীতি করছি, হয়তো রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার একটা একটা জীবনের শেষ দিকে এসে হয়তো একটা চেষ্টা করছি, কিন্তু আদৌ এটা করা সম্ভব কিনা। কারণ সমাজের প্রতি রন্ধে রন্ধে যদি আপনি এই দুষ্ট চক্রগুলো বসে যায়, তো 21 মানে মাথা নত না করা, আমরা বলেছি আত্মবিকাশ, আত্মানুসন্ধান, কত অনেক আমাদের কবি সাহিত্যিকরা এটাকে নানানভাবে বিশ্লেষণ করেছে। তারপরে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে ওনাদের সমৃদ্ধ লেখনী দিয়ে আমরা উপকৃত হয়েছি। সেই ছাত্র সমাজও এখনো দেখা যাচ্ছে না, যারা মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবে, সত্য কথা বলবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, সেই জায়গায়ও আমরা দেখছি না। আজকে শিক্ষা ব্যবস্থাতে যে সিলেবাসগুলো ঢুকে যাচ্ছে, আপনি কিছুটা মৌলবাদের কথা বলেছেন, দেখেন আজকে হেফাজতের তাদের ইয়ে দিয়ে চলছে আমাদের ব্যবস্থাগুলো, এবং সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ নাই। অথচ পাকিস্তান আমলে শিক্ষা কি কৃষ্টি ও সংস্কৃতি একটা বই তখন বের করেছিল, সেটার বিরুদ্ধে ছাত্র সমাজ কিন্তু সারা বাংলাদেশে কি তুমুল আন্দোলন করে, আমরা সেটাকে বাতিল করলাম। শিক্ষানীতি নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, নূর খান শিক্ষানীতি, হামিদুর রহমান শিক্ষানীতি, এমনকি 80-র দশকে মজিদ খান শিক্ষানীতি নিয়ে তো বিশাল আন্দোলন 13-14 এগুলো করেছিলাম ফেব্রুয়ারিতে, বা তারা যখন ছাত্র ছিল, কিন্তু সেই আন্দোলনও হচ্ছে না।
এখন আমরা সবাই এত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি, যেটা কিছুটা আলোচনার মধ্যে আসছে। এখানে রাজনীতি মানে চাওয়া পাওয়া, আমি কি হলাম, কি পেলাম, হ্যাঁ। কিন্তু আমরা কেউ ভাবছি না এই যে একটা দেশ তৈরি করলো, 30 লক্ষ শহীদ, বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিলেন, আমাদের নীতি নৈতিকতা কোথায় থাকার কথা আমাদের, সেই জায়গায় আমরা নাই। তো যেহেতু নাই, তাহলে ঘুরে দাঁড়াতে হবে। আমি একেবারেই হতাশ হচ্ছি না, ঘুরে দাঁড়াতে হবে। আপনি বলছেন যে ভয়ের সংস্কৃতি, কিন্তু আমি তো চেষ্টা করি যে অন্তত ভয়হীনভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা, হ্যাঁ, যতটুকু সম্ভব, যত স্পেস আছে আর কি, এটা কাজে লাগানোর চেষ্টা করি। আশা করি সমাজে এরকম প্রচুর লোক আছে, আপনারাও চেষ্টা করছেন, বলে যাচ্ছেন। তো আমার মনে হয় আগামী প্রজন্মের কাছে আমাদের কি বার্তা যাবে এবার 21-এ, সেই জায়গায় আমি বলতে চাই যে এই যে সামনে ডাকসু ইকসু ইলেকশনগুলো হবে, সেগুলো যেন একটা সুষ্ঠু পরিবেশে হয়। এমন কিছু আমরা যেন না করি বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ, তাহলে আমরা কিন্তু আরও নিচে নেমে যাব। হ্যাঁ, আজকে 2019-এ এসে 21 পালন করার মধ্য দিয়ে ছাত্র সমাজের আকাঙ্ক্ষা যেটা, হ্যাঁ, ব্যাপক ছাত্র সমাজের কিছু গুটিগত ছাত্ররা থাকে, তারা সারাক্ষণে কি বলবো মতলববাজি, রাজনীতির নামে এগুলো চাওয়া পাওয়া এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে আর কি। এখানে আদর্শের কোনো জায়গা আমরা দেখছি না। তো আশা করবো এটা থাকবে না, এই অন্ধকার এটা কেটে যাবে। তবে আমাদের সবাইকে লেগে থাকতে হবে এখানে। একক প্রচেষ্টায় একক দল বা শুধু সাহিত্য অঙ্গন বা শিক্ষক বা বুদ্ধিজীবী বা আমাদের সাংবাদিক বন্ধুরা পারবে না। আপনি পেশাগুলো নষ্ট হয়ে গেছে। আজকে রাজনীতি দেখেন, ডাক্তারদের মধ্যে কি অবস্থা, সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে, প্রত্যেকটা জায়গায়, প্রশাসনের মধ্যে, পুলিশ বাহিনীর, আমরা কোথায় যাব? তো এই যে রাজনীতি একটা সর্বগ্রাসী হইয়া যে ঢুকে গেছে আমাদের মধ্যে, আমাদের তো আসলে সবারই চিন্তা করা উচিত যে দেশটা অনেক কষ্ট করে, বঙ্গবন্ধুর কথা বারবার বলেছে, মানুষের কথা, উনি কৃষক শ্রমিক মেহনত, উনি প্রত্যেক বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে উনি যে ধরনের সোচ্চার ছিলেন সেগুলো আমরা বলে যাই। কিন্তু আমরা সকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলছি, তার আদর্শের কথা বলছি, কিন্তু কাজটা করছে উল্টাটা। আমার মনে হয় এইসব যারা করছেন বা আমরা যারা করছি, বিশেষত রাজনীতিবিদরাই তো আমরা করছি, সেখান থেকে যদি বেরোতে না পারি, তাহলে বাংলাদেশকে তার সঠিক জায়গায় সঠিক নেতৃত্বে আমরা দিতে, এখানে ব্যক্তি কোনো বিষয় না আর কি, কিন্তু পুরা সমাজকে আমাদের ধরে টান দিতে হবে সামনের দিকে অগ্রসর করার জন্য। আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে আসছি। আপনি একজন সাংবাদিক হিসেবে মানে সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যেও তো একটা ভয় কাজ করে, আমরা জানি কাজ করতে নানা রকম ভয়, এবং সবসময় মনে হয় যে আমি কি এটা লিখবো কি লিখবো না, এটা কি প্রচার করব কি করব না, তাই না? তো কিন্তু সেটা তো আমরা একসময় দেখেছি যে আমাদের সাংবাদিকতাও কত সাহসী ছিল। তো কেন আমরা এই ভয়হীন হতে পারছি না, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। সাংবাদিক এবং গণমাধ্যমরা তো সমাজ বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, আমরা একই ভূখণ্ডে বাস করি। ফলে যেটা সুব্রত চৌধুরী শেষ করলেন, যেখানে যে পুরো সমাজের মধ্যে যেখানে ঘুণে ধরার ভাব, অধ্যাপক মঞ্জুর ইসলাম স্যার যেটা বললেন, তারই অংশ হিসেবে আমরাও সম্ভবত কিছুটা ক্ষয়ের মধ্যে পড়ে গিয়েছি। তার আগে আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই যারা এই 52-এর যারা আত্মাহুতি দিয়েছিল বলে, তাদের এই আত্মাহুতির পথ ধরে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, পরবর্তীতে স্বাধীনতার পরে আবার সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এমনকি গত 10 বছরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দারিদ্র্যের বিরুদ্ধে যে আন্দোলন, আমি মনে করি এইটাও সেই 52-র চেতনা থেকেই কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার ফলে অর্জন আমাদের অনেক। কিন্তু আপনারা আলোচনার উপজীব্যটা খুবই চমৎকার যে ভয়হীন 21-এ আমাদের ভয়ের 19 কেন। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে 52-র 21 আর আজকের 21-এর মধ্যে মূল তফাৎটা হচ্ছে 52-র 21-এর শত্রুটা চিহ্নিত ছিল, আমাদের আজকের শত্রুগুলো যেন চিহ্নিত না, দৃশ্যমান না, এবং এই শত্রু সংখ্যাটা বেশি। 52-তে কেবলমাত্র
পাকিস্তানি সামরিক শাসক একটা শত্রু চিহ্নিত ছিল, সকলে তার বিরুদ্ধে ঢিল মারতে অথবা আন্দোলন করতে প্রস্তুত ছিল। আজকের শত্রু কিন্তু সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকের শত্রু কি আমার ভেতরে, না আমার পাশে, না আমার সামনে, আমরা অনেক সময় চিহ্নিত করতে পারি না। এই শত্রুতা কি আমাদের স্বার্থের শত্রুতা, আদর্শের শত্রুতা, না কিসের শত্রুতা, এটা চিহ্নিত করা বড় জরুরি। আমার ধারণা এই কারণে ভয়ের সংস্কৃতিটাও আমরা কিন্তু একেবারে পরিষ্কার করে বলতে পারবো না। সে জায়গায় আমি বলবো যে কেন ভয় পায় যদি বলি, সেটা গণমাধ্যমের কথাই বলি, রাজনীতির কথা বলি, বা সংস্কৃতি সেবীদের কথা বললেন সেখানে বলি। আমি মনে করি যেটা মঞ্জুর স্যার চমৎকার করেই বললেন, যে আমরা ব্যক্তি স্বার্থ রক্ষায় ব্যস্ত, আমরা বৃত্ত রক্ষায় ব্যস্ত, আমরা অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, নিজের অস্তিত্ব, আমরা কখনো কখনো নিজের সম্মান রক্ষায় ব্যস্ত, আবার সর্বোপরি প্রাণ রক্ষায়ও ব্যস্ত। এই যে প্রাণের ভয়, অস্তিত্বের ভয়, কখনো আমার বৃত্ত রক্ষার ভয়, ব্যক্তি স্বার্থক্ষুণ্ণ হলে কিনা এই ভয়, এই সমস্ত কিছু যদি প্রাণে যাই, মূল হচ্ছে যে আমরা মূলত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। ব্যক্তিকেন্দ্রিক হওয়ার একটি বড় কারণ আমি যেটা মনে করি, আমার খুবই অধ্যত্ত হবে আমার সম্মানিত শিক্ষকের সামনেই বলা, আমি মনে করি যে 52-র 21 থেকে 19-এর 21-এ মূলত 3টা জায়গার অভাব। একটা হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব, দ্বিতীয় হচ্ছে প্রকৃত মূল্যবোধের অভাব, তৃতীয় হচ্ছে আমাদের আদর্শের অভাব। ফলে যেহেতু প্রকৃত শিক্ষা নাই, মূল্যবোধটা গড়ে ওঠে নাই, ফলে আদর্শের পথেই আমরা নাই। এই 3টা জায়গা সমাজের প্রায় অধিকাংশ মানুষের মধ্যে অনুপস্থিতির কারণেই আমরা ওই যে সমস্ত ব্যক্তিকেন্দ্রিক স্বার্থগুলো নিয়ে আমরা হতাশ হই, ভয় পাই। এবং যদি আবার আজকের আলোচনা শুনে দর্শকরা অনেকে মনে করবেন তার মানে কি আমরা হতাশার মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছি, আমি আবার এমনটি মনে করি না। বাংলাদেশ কিন্তু 52 থেকে 71, 71 থেকে 75, 75-এর পরে 96, এরপর আজকে 2019-এর বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। পৃথিবীর সমস্ত সূচকে, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, রাজনৈতিক সূচকে কিন্তু বাংলাদেশের মানুষ এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পতাকা এগিয়ে গেছে। সেই জায়গায় আমি মনে করি কেন এগিয়ে গেছে, ভয় পাচ্ছে কারা, ভয় পাচ্ছে না কারা। সমাজের দুটি শ্রেণীকে আমি যদি মোটা দাগে ভাগ করি, আমার কাছে মনে হয় একটি হচ্ছে আমরা যারা গণমাধ্যমে কথা বলি, মূলত বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা সমাজের প্রতিনিধিত্ব করে, নেতৃত্ব করে, তাদের মধ্যে ভয়ের প্রভাবটা বেশি, কারণ তারা বেশি স্বার্থ, ব্যক্তি স্বার্থ চিন্তা করে। আর 3 শ্রেণীর মানুষ আছে যারা বাংলাদেশের মানুষ ভয় পায় না, আমার এটা ব্যক্তিগত মত। প্রথম হচ্ছে বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, যারা নেতৃত্ব নিয়ে মাথা ঘামায় না, যারা ব্যবসায় বৃত্ত বৈভব নিয়ে মাথা ঘামায় না, তারা ভয় পায় না। দ্বিতীয় হচ্ছে একেবারে মেহনতি মানুষ, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, যারা দিন আনে দিন খায়, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তার রোজগার করে, সে ভয় পায় না, তার ভয়ের কিছুই না, আমি কাজ করব, পয়সা পাবো। তৃতীয় আরেকটা আশার ব্যাপার, বাংলাদেশের তরুণ সমাজ মোটা দাগে তারা ভয় পায় না। তারা 71-এ ভয় পায়নি, তারা 75-এ ভয় পায়নি, 96-তে ভয় পায়নি, আজকেও ভয় পায় না। কিন্তু মূল হচ্ছে ওই যে নেতৃত্বের জায়গায় আমরা যাবার, এই সাধারণ মানুষ তো নেতৃত্বে আসে না, নেতৃত্ব দিতে এসে আমরা যারা গণমাধ্যমে কথা বলি, গণমাধ্যমে যাদেরকে দেখি, গণমাধ্যম মূলত তো আসলে নেতৃত্বের অংশগুলোকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গাটা আমরা ভয়ের ধ্বনিটা শুনতে পাই। ফলে আসার জায়গা হচ্ছে সাধারণ মানুষ, তরুণ সমাজ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক জনতা, তাদের মধ্যে যে নির্ভয়ের ভাবটা, তাদের মধ্যে প্রতিদিন পরিশ্রম করে এগিয়ে যাওয়ার যে ভাবটা বাংলাদেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা সকলে মিলে আমরা এর ফলটা ভোগ করছি। আমরা যারা কথা বলি, গণমাধ্যমের নেতৃত্ব দেই, রাজনীতির নেতৃত্ব দেই, এমনকি পেশার নেতৃত্ব অনেকে, সেই জায়গায় আমি মনে করি অধিকাংশ মানুষ ভয়হীন সমাজে বাস করে, কিন্তু ভয়ের সংস্কৃতির মধ্যে স্বার্থবাদী মানুষগুলো আছে। এখানে যদি আমরা সেই আদর্শ, প্রকৃত শিক্ষা এবং মূল্যবোধকে ছড়িয়ে দিতে পারি, তাহলে নেতৃত্বের মধ্যে প্রকৃত নেতৃত্ব, প্রকৃত ভয়হীন সমাজ আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ। আমি মঞ্জুর স্যারের কাছে আবার আসতে চাই। স্যার, যেটা বলছিলেন মঞ্জুর ইসলাম, যে তরুণ সমাজ ভয় পায় না, আমরা কিন্তু দেখলাম কয়েকদিন আগেই যে আপনার নিরাপদ সড়কের দাবিতে যারা আন্দোলন করলো, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, তারা কিন্তু কাউকে ভয় পায়নি, কারণ তাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না, কোনো দলীয় লেজুর ভিত্তি ছিল না। এই যে স্বার্থহীন হলে বা দলীয় লেজুর ভিত্তি না থাকলে যে আসলেই ভয়হীন হওয়া যায়, এটা এই বাচ্চা ছেলে মেয়েগুলো দেখিয়ে দিল। তো আপনি যেটা বলছিলেন, দলীয় লেজুর ভিত্তি একটা খুবই শিক্ষক সমাজের মধ্যে, বিশেষ করে আপনি যেহেতু খুবই শিক্ষক মানুষ আছে, আমরা আজকে ডাকসু নির্বাচন সামনে, আপনি যদি সেই ব্যাপারে একটু আলোকপাত করেন। সেইখানে আমরা দেখছি যে যেখানে সবগুলো ছাত্র সংগঠন দাবি করছে
হলের বাইরে ভোট কেন্দ্র করার জন্য সেইখানে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন, তারা দাবি করছে শুধু না হলের মধ্যেই হবে। এবং এই সব মিলিয়ে স্যার আপনি যদি একটু বলেন। মনজুরুল ইসলাম খুব চমৎকার একটা কথা বলেছে যে আমাদের প্রকৃত শিক্ষা, প্রকৃত মূল্যবোধ এবং আদর্শের জায়গায় একটা ঘাটতি রয়ে গেছে। একেবারে সত্যি কথা। আমি তো 42 বছর শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন করছি আরেকটা বিশ্ববিদ্যালয়। আমি দেখতে পাচ্ছি যে শিক্ষাটা আমরা দিচ্ছি সেটি সত্যিকার অর্থে আলোকিত সন্তান তৈরি করছে না। মোটা দাগে বলে এটা তোতা পাখি বাহিনী তৈরি করছে, হতাশ হওয়ার মতো, যে শুধুই পরীক্ষা, শুধুই পরীক্ষা, শুধুই পরীক্ষা, শুধুই মুখস্থ বিদ্যার চর্চা, কোচিং, বাণিজ্য সব তো প্রসারিত হয়ে গেছে। মূল্যবোধ আসবে কোত্থেকে? যে পরিবারের ভিতরে দুর্নীতি, সে তো মূল্যবোধ শেখাতে পারবে না। আর আদর্শের জায়গায় যদি আমরা আদর্শ চলে আসে, যেমন রাজনীতির একটা তো আদর্শ থাকে, তো রাজনীতি যদি এই আদর্শ হয় যে যেভাবেই হোক আমি ক্ষমতায় যাব, তাহলে ওই বাকি দুটোই অর্থহীন হয়ে পড়ে। কারণ আমাদের দেশের চালিকা শক্তি হচ্ছে রাজনীতি। আমরা তো জানি যে গণতন্ত্রে সেটি হওয়ার কথা। এখন শিক্ষকদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষা দেয়া। তাদের কাজ এই নয় যে পদ পদবীর পিছনে দৌড়ে বেড়ানো। কিন্তু কী কারণে আমি জানি না, এই লোভটা আমাদের ভিতর ভয়ানকভাবে চেপে বসেছে, যার জন্যে এখন সত্যিকার অর্থে একজন মেধাবী শিক্ষকের মূল্যায়ন হয় না। মূল্যায়ন যে অর্থে আমরা বলি যে তার জন্য গবেষণার ব্যবস্থা করা, তাকে বৃত্তির ব্যবস্থা করা, তাকে একটু সম্মানের জায়গায় রাখা, এটি হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে দেখুন, একসময় ছাত্র নেতৃত্ব ছিল শুধু আমাদের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য একটা আদর্শ। 69-এর ছাত্র আন্দোলন যখন হলো, গণ আন্দোলন, সেদিন নেতৃত্বে ছাত্ররা ছিলেন। রাজনীতিবিদরা ছাত্রদের সঙ্গে পরামর্শ করতেন। এখন যে ছাত্ররা রাজনীতি যারা করেন, তাদের প্রত্যেকেরই ক্ষমতা এবং বিত্তবৈভব আছে, গাড়ি চড়েন অথবা বয়স হয়ে গেছে অনেক বেশি ইত্যাদি। ফলে প্রকৃত শিক্ষাটা যদি আমরা না পাই, তাহলে মূল্যবোধ তো প্রতিষ্ঠা করা যায় না। এই দুটির অভাবে যা হয়, আমাদের একটা ঠেকা দিয়ে সব কিছু চালাতে হয়। এখন আপনি যে নির্বাচনের কথা বলছেন, ডাকসু নির্বাচন, এটি এই শতাব্দীর প্রথম নির্বাচন, খেয়াল করে দেখুন। এবং আমরা চেষ্টা করছি একটা অত্যন্ত একটি অগ্রসরবর্তী রাষ্ট্র তৈরি করতে, এবং যেটি হবে অন্যান্য ক্ষেত্রে সকলের জন্য অনুকরণীয় একটি রাষ্ট্র। সেখানে যদি আমি এই নির্বাচনটাকে সত্যিকার অর্থে উন্মুক্ত না করে দিই, যে প্রত্যেক দলের জন্য সমান জায়গা তৈরি করে না দিই, তাহলে আমি তো আর সেটা বলতে পারি না যে আমি এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে। দেখুন, একটি দল যখন তফসিল ঘোষণা করা হলো, তারা মিছিল করলো আনন্দের সঙ্গে। বাকি সবগুলি দল মন খারাপ করে স্মারকলিপি দিতে যাচ্ছেন। স্মারকলিপি দেওয়ার জন্যই তাদেরকে অপেক্ষা করতে হয়। এটি কেন হবে? কারণ একজন বিশ্ববিদ্যালয় যারা চালান, তাদের কাছে তো সকলেই সমান, সকলেই তারা সন্তান, কেউ বড় কেউ ছোট নয়। আর কে ভালো শক্তিশালী দল, কে শক্তিশালী দল নয়, এটি তো কোনো নির্বাচনের আগে এইভাবে চিন্তা করাটাও ঠিক নয়। ফলে সকল দলের অংশগ্রহণে তাদের দাবিগুলি মেনে নিয়ে যদি নির্বাচনটা হতো, যদি প্রত্যেকের প্রতি সমান আচরণ করা হতো, তাহলে বলতাম যে এখানে একটা সুস্থ রাজনীতির চর্চা হচ্ছে। এখন ধরুন, যদি আমরা এই ধরনের একটা রাজনীতির অবস্থা তৈরি করি যেখানে একটি দলের দাবি সবখানে গ্রহণযোগ্য, বাকি কারো কোনো দাবি গৃহীতই হয়নি, তাহলে শুরুতেই তো একটু দ্বিধা থেকে যাবে। আমি কি সমান মাঠে সবাইকে বিচরণ করতে দিচ্ছি না। সেই জন্য আমার মনে হয় যে এইখানে যে ভয়টা কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের যারা চালান তাদের একটা ভয় যে ক্ষমতাসীন দল তাদের আবার কিভাবে নেবেন জিনিসটি। যদি দেখা যায় যে এই ধরুন ছাত্রলীগ নামই বলি, যদি কোনো কারণে হেরে যায়, তখন একটা ভয় কাজ করবে যে তাহলে তো সরকার আমাদের উপর বিরক্ত হবেন। সরকার বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ ছাত্রদের আমি রাজনীতি করার অধিকার দিচ্ছি, তাদের ভোটের অধিকারটা আমি মেনে নিচ্ছি, তাদের পছন্দের অধিকারটা আমাকে সম্মান করতে হবে। আমি নিশ্চিত যদি সত্যি সত্যি ভালো নির্বাচন হয়, ধরুন বাম যারা নির্বাচন করছে তারা জিতে গেল, কথার কথা বললাম, তাহলে প্রথমেই উচিত হবে ছাত্রলীগকে এসে তাদেরকে অভিনন্দন জানানো এবং তাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয়া, সহযোগিতা তৈরি করা। এটি তো আমরা আদর্শ চাই। সরকারের উচিত হবে সঙ্গে সঙ্গে সেটি মেনে নিয়ে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে এটা মেনে নিয়ে সুন্দরভাবে তাদেরকে জায়গাটা ছেড়ে দেয়া। কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ভয়। আমরা ভয় পাই, অকারণে ভয় পাই,
মিডিয়াকে ভয় পাই। কখন ভয় পাই? যখন আমার কিছু লুকাবার আছে। আমি কেন লুকাতে যাব? আমি তো পরিষ্কার স্বচ্ছতার সময় কাজ করব। ফলে আমি ঘুরে ফিরে আবার সেই জায়গাতে যাই। আমাদের ২১-এর যে চেতনা আমরা পেয়েছিলাম এই শহীদদের কাছ থেকে, অকুতোভয়। আমি তাদেরকে আজকের দিনে আমার ব্যক্তিগত শ্রদ্ধা শুধু নয়, জাতির পক্ষ থেকে শ্রদ্ধাটা জানাই। কারণ তারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিলেন রুখে দাঁড়াবার সংস্কৃতির শক্তি নিয়ে। ভাষাই তো আসল সংস্কৃতি। এই পর্যন্ত এসে আমাদের ভাষাটাও আমরা সেভাবে ধরে রাখতে পারিনি। একটা কর্পোরেট ভাষার চাপে আমাদের বাংলা ভাষা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেটি কেন হবে? কারণ এখানেও আমাদের ভয় যে কর্পোরেট ভাষা যদি আমি গ্রহণ না করি, আমি হয়তো ব্যবসা বাণিজ্যে আমার কাঙ্ক্ষিত অর্জনটা করতে পারবো না। আমাদের আবার শুরু করতে হবে সে ২১-এর শিক্ষা নিয়ে। আমি আজকের দিনের এই কথাটি বারে বারে বলছি যে স্বার্থ চিন্তা নয়, ব্যক্তি চিন্তা নয়, দেশের জন্য, বাংলাদেশ, বাংলা আমার মা, সেই মায়ের জন্য আমি আমার আত্মবিসর্জন করব। অর্থাৎ যে যে ক্ষেত্রে আমি আছি সেখানে আমি উৎকর্ষ সাধন করব, রাজনীতির মাধ্যমে নয়, আমার পেশার দক্ষতার মাধ্যমে। সুব্রত চৌধুরী বলছেন ডাক্তারদের কথা, ইঞ্জিনিয়ারদের কথা। আমি তো প্রত্যেক পেশাতেই চাই। দেখি যে এখন ভয়ানক বিভক্তি হয়ে গেছে। একজন ডাক্তার কেন রাজনীতি করবেন? তার তো কাজ হবে দেশের সেবা করা, গরিব মানুষের সেবা করে সবচেয়ে ভালো চিকিৎসা সেবা তিনি দিবেন দেশটাকে। সেটাই তো তার সবচেয়ে বড় অর্জন হওয়ার কথা। তিনি কেন আবার চিন্তা করেন আমি এই ডিজি হব বা কী হবে? এগুলি তার চিন্তা করার কথা নয়। কেন করছে? কারণ বিষয় চিন্তাটা আমাদের মাথায় এমনভাবে চলে গেছে। ওই যে মঞ্জুরুল বলল যে আদর্শ এবং মূল্যবোধ এবং শিক্ষা ৩ ক্ষেত্রে ঘাটতি থাকলে, এবং আমি বলি পারিবারিক বন্ধনে পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড়। এইখানে আমাদের ভয়গুলি ওখানে ঢুকছে। আগে বাবা মা ৭১-এ আমি দেখেছি একজন বাবা ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ করো। এখন বাবা ছেলেকে কোনোদিন প্রতিকূল পরিস্থিতিতে ঠেলে দিবেন না। তো আমি শেষ করছি ওই তরুণদের উপর আস্থা রেখে, যেটা মঞ্জুরুল বলছে। আমি লেখার পর লেখায়, আমার বলার পর বলায় আমি এই কথাটা সবসময় বলে যাই, আমার আস্থার জায়গা এই তরুণরা। এই স্কুল কলেজে আপনিও ঠিকই বলেছেন, তাদের কিন্তু দলীয় কোনো পরিচয় নেই। এই বোধহয় তাদের নির্ভয় হওয়ার একটা কারণ। তারা বলছে রাষ্ট্রের মেরামত চলছে। এর থেকে বড় স্লোগান আমার কাছে ১ বছরে আর কানে লাগেনি। এত ঘটনাবহুল বছর ছিল ২০১৮। ওই একটা স্লোগান আমার কান ভরে আছে যে রাষ্ট্রের মেরামত স্যার, যে চলছে। মানে পেশাজীবীদের মধ্যে যে মানে দলীয় আনুগত্য ঢুকে গেছে, যেটা সবচেয়ে ডেঞ্জারাস আজকে। সবচেয়ে দৃষ্টিকটু মনে হয় আমার। মানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতা কে হবেন সেটাও কিন্তু রাজনৈতিকভাবে ঠিক করা। রাজনৈতিকভাবে ঠিক হয়। এটা রাজনীতি না, এটা পলিটিক্স। রাজনীতির মধ্যে পলিটিক্স। এক গরিব রোগী আমার আমার ওয়াইফকে বলছিলেন যে আপা, আমার রোগ তো কিছুতেই ভালো হচ্ছে না, আমি আওয়ামী লীগের ডাক্তারও দেখাইলাম, বিএনপির ডাক্তারও দেখাইলাম, কিছুতেই ভালো আচ্ছা হচ্ছে না। বলুন, এটা তো আমাদের মনে হয় ওইটা উচিত না। পৃথিবীর কোথাও কিন্তু এটি হয় না। আমাদের একটা সীমাবদ্ধতা টানা উচিত যে আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করবেন, সেই জন্য তৃণমূলে আমাদের যেতে হবে। তৃণমূলে যারা রাজনীতি করছেন তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদেরকে নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। একজন কৃষকের সন্তান রাজনীতি করছেন, তাকে আমি সংসদে বসাবো। তার বাজের গাড়ির দরকার নাই, তিনি হয়তো হাঁটতে হাঁটতে সংসদে চলে আসবেন। সেই দিনটা আসবে যেদিন, সেদিন আমি মনে করি আমরা মুক্ত হব এই ভয় থেকে। তার আগে তরুণদেরকে আমি আরেকটা বার অভিনন্দন জানাই। তারা আমাদের একটা পথ দেখিয়েছিলেন। কিন্তু এখন খেয়াল করে দেখুন, তরুণরা যেটা আশা করেছিলেন রাষ্ট্র কিভাবে তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন সড়ক নিরাপদ কমিটি একটি হয়েছে, তরুণরা যে অবস্থানে ছিল সে অবস্থানে তো সে অর্জনটা আমরা তাদের হাতে তুলে দিতে পারলাম না। আমাদেরকে এই তরুণদের সম্মান করতে হবে। তারা যা চাচ্ছে তাদের সেটা দিতে হবে, কারণ তারাই হচ্ছে ভবিষ্যৎ নাগরিক, তারাই হচ্ছে ভবিষ্যতের ভয়হীন নাগরিক। আমি মনে করি ভয়হীনতার একটা অস্তিত্ব আমাদের দেশে আছে, যেটা মঞ্জুরুল ইসলাম বলেছেন। তরুণদের উপর আমার আস্থা এই কারণেই যে তারাই হয়তো ভয়হীন হয়ে আমাদেরকে একটা ভয়মুক্ত বাংলাদেশকে ২০২১ সালে উপহার দেবেন। আমি সুব্রত চৌধুরী আবার আপনার কাছে আসবো রাজনীতি নিয়েই। রাজনীতিতে আসলে যেটা আলোচনা হচ্ছিল যে ভয়টা বিশেষ করে নেতাদের মধ্যে কিন্তু ভয়টা বেশি কাজ করে, কারণ নেতারা বিভিন্ন রকম স্বার্থের হিসেব নিকেশ করেন। অনেক ভুইফোর নেতা তৈরি হয়েছেন, যাদের আসলে ওই নেতৃত্বে আসার যোগ্যতা আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই সব মিলিয়ে তাদের মধ্যে সবসময় স্বার্থটা কাজ করে, ভয়টাও কাজ করে। আজকেই যেমন আমরা বিএনপির একটা অনুষ্ঠানে আমরা দেখছিলাম যে বিএনপির কর্মীরা সবাই সোচ্চার যে তারা আন্দোলন করতে চায়, তারা কর্মসূচি চায়, কিন্তু নেতারা তাদের বলছেন না, হতাশ হবেন না, ইত্যাদি ইত্যাদি।
নেতারা কিন্তু কর্মসূচি দিতে পারছেন না। আপনি কি মনে করেন? না, আমি ওই জায়গায় আসতে চাচ্ছিলাম। এই যে ভয়ের কথা বলছেন, এটা যে ভয় শুধু যারা বিরোধী দলীয় রাজনীতি করে তাদের মধ্যে না, আমি তো সরকারি দলের মধ্যেই ভয় ভীতি দেখছি। সেটা আছে, প্রতি মুহূর্তে তাদের যে ভয় ভীতির উচ্চারণ আমরা দেখতেছি, আছে। হ্যাঁ, সেটা আমার কাছে কল্পনার বাইরে। সেটা আছে, আমার মন্ত্রিত্ব চলে যায় কিনা, গাছের পাতা নড়লেও যেন শিহরিত হয়ে ওঠে। এবং খুব বিখ্যাত বিখ্যাত নেতা আমাদের যারা অতীতে খুব গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল, তাদের যে ভাষা এবং যেভাবে কথাবার্তা বলেন, যে সারাক্ষণে মনে হচ্ছে যেন ভয়ের মধ্যেই আছে। তো এইখানে ভয় তো শুধু সরকারি দল না, বিরোধী দলও না, তার সাথে সমাজের সর্বস্তরে এটা বিস্তৃতি লাভ ঘটেছে। তো সেই জায়গায় 21 আমাদের পথ দেখাবে। আজকে আপনি এই আলোচনাটা আজকে 21-এ শুরু করেছেন, আমরা এটাই বলছি যে মাথা নত না করা, হ্যাঁ, দিনকে রাত, রাতকে দিন না বলা, হ্যাঁ, বা নেতা নেত্রীরা যা বললো আমরা সকলে মিলে একই কথা মেনে নিলাম, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন যেখানে আছি, যে অবস্থায়, সেটা রাজনীতিবিদ হোক, সাংবাদিক হোক, অধ্যাপক হোক, যারা সাহিত্য অঙ্গনে আছে, সকলেই দেখি এমন কিছু কর্মকাণ্ড করে যেটা করলে পরে তার দল বা দলের নেত্রীরা খুব আনন্দ পাবে বা তার প্রতি একটু সুদৃষ্টি থাকবে। এমনও আমরা বলতে শুনেছি যে আমার নেত্রী যদি কারো দিকে তাকিয়ে হাসে তাহলে তার জীবন পাল্টে যাবে। এই যে কথাগুলো আসছে, এগুলো এইসব কথা তো আগে ছিল না কোনোদিন। কবি সাহিত্যিকরা এই কথা তো কোনোদিন বলে নাই। এই জন্য আমাদেরকে বারবার ফিরে যেতে হয় বঙ্গবন্ধুর কাছে, ফিরে যেতে হয় রবীন্দ্রনাথের কাছে, আমাদের জীবনানন্দ দাশের যারা অতীত আমাদের। তো সেই জায়গাটা খুব অ্যাবসেন্ট হয়ে গেছে। আমরা এগুলো চর্চাও করি না, আলোচনাও করি না। এখন আপনি যে কোনো সভা সমাবেশে যান, সাহিত্যে যেখানে যাবেন যান, এমন সব আলোচনা হয় যেগুলো বললে পরে তার নেতা নেত্রীরা খুশি হবে, তার দল খুশি হবে। এর বাইরে স্বাধীনভাবে চিন্তা করার মানুষের সংখ্যা কমে গেছে। উনি 2 জনের নাম বলেছেন অবশ্যই, কিন্তু আগে তো এগুলো শত শত আমরা দেখেছি। কবি, সাহিত্যিক, অধ্যাপক, আইনজীবী, ডাক্তার বা সাংবাদিক, প্রকৌশলী। তো এইভাবে একটা দেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমি আমাকে দিয়েও বলছি, আমি বলছি না যে শুধু ওরা করেছে এরা করেছে। এই যে একটা আমরা অন্ধকারের দিকে ছুটে যাচ্ছি, এটাকে লাগাম ধরারও কেউ নাই। তো সুব্রত চৌধুরী, আমি যে প্রশ্নটা আপনাকে সরাসরি একটু করতে চাই, সেটা হচ্ছে যে সেই জন্য কি আপনাদের আন্দোলন দানা বাঁধছে না, বা আপনারা আন্দোলন করতে না, পারছেন না? সেটা হয়তো আপনার বিশ্লেষণ এটা থাকতে পারে, আমার বিশ্লেষণ হয়তো আরেকটা হইতে পারে। আমি যেটা মনে করি যে বর্তমানে যে অবস্থার মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, পুরা রাষ্ট্র কাঠামোর মধ্যে, এইখানে ওই আগের মতো আন্দোলন করে কিছু করা যাবে সেটারও অবস্থা নেই। কারণ আন্দোলন করার মতো পরিবেশেই রাখে নাই, কোনো স্পেস দেওয়া হচ্ছে না কাউকে। আপনাদেরও দেওয়া হচ্ছে না, আমাদেরও দেওয়া হচ্ছে না, সভা সমাবেশ করার অধিকার নাই। এখানে পুলিশের অনুমতির উপর সব কিছু নির্ভর করতে হচ্ছে। আপনি কোনো আগে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিটিং করতাম, ডিপ্লোমাতে করতাম, নাগরিক নাট্যমঞ্চে করতাম, বা অন্যান্য হলে করতাম, ওরা বলছে পুলিশের অনুমতি ছাড়া আমরা দেবো না। প্রেস ক্লাব দিত, সেটাও দেখি যে এটা নেই, হ্যাঁ, দেবো কি দেবো না এইসব চিন্তা। আমরা একটা পুলিশি রাষ্ট্র করে ফেলতে, কিন্তু এটা আলটিমেটলি কার লাভ হবে? এই রাষ্ট্রটা, আমার প্রশাসন যদি আমি একেবারে দলীয় করে ফেলি, পুলিশকে যদি আমি যে কোনো দলের কথা বলি দলীয়করণ করে ফেলি, শিক্ষক সমাজকে দলীয়করণ করি, এই যে আজকের ডাকসু ইলেকশন 28 বছর পরে হচ্ছে, বা অন্যান্য ইউনিভার্সিটি ইলেকশনগুলো, আমরা তো নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে। এই জায়গাটা তো আমাদের ভাবতে হবে। আজকে যদি 28 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচনগুলো হতো, এখান থেকে তো আমরা কয়েকশো নেতা, এখন যারা নেতৃত্ব দিচ্ছে 60-এর দশকের অথবা 70-এর দশকের বা কিছু 80-এর দশকের, তো আমরা তো এরকম শত শত নেতা আমাদের সামনে। তো এগুলো নেতাও হচ্ছে বাই নমিনেটেড, নেতা নেত্রীর খুশির উপর কে সংগঠনের সভাপতি সম্পাদক হবে, কে এমপি হবে, এগুলোই চলতেছে। এখানে তৃণমূলে, উনি বলেছেন যে তৃণমূলে যারা কাজ করে তাদের অনেক সময় মূল্যায়ন হয় না। তো এই রাজনীতির মধ্যে যে এই জিনিসটা ঢুকে গেল, তো এখান থেকে বেরোতে গেলে তো একক কোনো দলের প্রচেষ্টাই এটা হবে না। এটা ওই জন্য আমরা চেয়েছিলাম যে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করা যায় কিনা। কনফ্রন্টেশনের যে রাজনীতি, ওখান থেকে বেরিয়ে এসে আমরা সকলে মিলে বাংলাদেশের কতগুলো জাতীয় ইস্যুতে আমরা একমত হইতে পারি। যেমন ধরেন এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হবে, বা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হবে, এগুলো কেন আমরা সবাই মিলে করতে পারবো না? সেই পরিবেশটা কেন আমরা সৃষ্টি করতে দিচ্ছি না? তো এগুলো নিয়েও তো রাজনীতি চলতেছে। আমার কথা হচ্ছে, এখন এনাফ ইজ এনাফ, এখন সময় এসছে। দেখেন না, আমরা সবাই মিলে রিকনসিলিয়েশনের রাজনীতি। আপনার নেলসন ম্যান্ডেলা কয়দিন শাসন করেছে?
আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 30 বছর ক্ষমতায় থাকাটা বড় কথা না, হ্যাঁ, কিন্তু আপনাকে এমন কিছু করে যেতে হবে আপনি 5 বছরের কম সময়েও আপনি জগৎ বিখ্যাত হবে এবং সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করবে। সেই জায়গাটায় আমরা কিন্তু কেউ চিন্তা করছি না। তা আজকে অমর একুশে এই আলোচনা আমার মনে হয় খুবই সঠিক। হ্যাঁ, দেশের সামনে এই কথাগুলো আসা উচিত। অন্তত আমরা তিনজন তো এখানে একমত হচ্ছি, যদিও আমাদের তিনজনের অবস্থান ভিন্ন জায়গায়, এমনকি আপনিও, হ্যাঁ, সঞ্চালকও আমি দেখলাম যে মোটামুটি আমরা একই ধারা চিন্তা ভাবনা করছি, বা আমি রাজনীতির যদি অন্য অবস্থানেও থাকি, হ্যাঁ, কাছাকাছি আমরা আছি। সে জায়গায় আমি বলবো যে আসেন সকলে মিলে জাতিটাকে ঐক্যবদ্ধ করা যায় কিনা, জি, অ্যাকসেপ্ট যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বা বাংলাদেশকে যারা মেনে নেয় নাই, এবং মৌলবাদী শক্তি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এদের নিয়েও আমরা খেলছি। আপনি বর্তমান যেসব দল আছে সবাই খেলছে এটা নিয়ে। আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে আসবো। আমাদের খুব বেশি সময় নাই, মিনিট 4-5 হয়তো আপনি পাবেন। মানে গণমাধ্যমের উপর তো আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা মানুষের। গণমাধ্যম হচ্ছে একেবারেই মানে দর্পণ বলা যায় সমাজের। তো সেই গণমাধ্যমকে কিন্তু আমরা দেখছি আজকে সবচেয়ে বেশি, আমরা যে সবাই আমরা বলছি কম বেশি ভয়ের মধ্যে আছে, কিন্তু গণমাধ্যম সবচেয়ে বেশি ভয়ের মধ্যে থাকে আমার অন্তত মনে হচ্ছে। আমি তো আসলে সরাসরি গণমাধ্যমের লোক না, কিন্তু গত 7-8 বছর ধরে আমি এই টেলিভিশনের সাথে যুক্ত থেকেও আমি যেটা দেখলাম, গণমাধ্যমের মধ্যে ভীতিটা কিন্তু অনেক বেশি কাজ করে। আমি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি চলচ্চিত্র নির্মাতা হিসেবে যত সাহসীভাবে কাজ করতে পারি, সেখানে কিন্তু এইখানে কিন্তু আমি সেটা পারি না। আপনার কি মনে হয় এই জায়গাটায় কিভাবে আমরা? আমি একেবারে একমত আপনার সাথে। আপনি নিজেই বলেছেন যে গণমাধ্যম সমাজের দর্পণ। দর্পণের মধ্যে আমার চেহারা যদি ময়লা জামা কাপড় পরা থাকে, সেখানে পরিষ্কার কাপড় দেখার কোনো সুযোগ নাই। সমাজে যা দর্পণে তাই ছেপে দেখা যায়। ফলে আমাদের ওই যে আগের কথাই যদি বলি, সমাজের অংশ হিসাবে গণমাধ্যমও একই স্রোতে চলছে এক। কিন্তু আরও যদি ডিটেলে বলি, আজকে দেখেন বাস্তবতা, বারবার সুব্রতদা বললেন 21 মানে মাথা নত না করা। আমাদের ওই যে নেতৃত্বের মধ্যে সংস্কৃতিটা গেছে যে আজকে 21-এ দাঁড়িয়েও আমরা সমাজে দেখি কুর্নিশ করার সংস্কৃতি। মাথা নত যেই করবে সে বিপদে পড়বে, এটাই হচ্ছে আজকের বাস্তবতার মধ্যে গিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, না, মাথা নত করলে বিপদে পড়বে না, না করলে বিপদে পড়বে। হ্যাঁ, ইউর রাইট। তো সেখানে সাংবাদিকরাও একই অবস্থায় আছে। আজকে দেখেন গণমাধ্যমে আমরা কিন্তু জানি কে বড় সাংবাদিক বা সবচেয়ে উচ্চ কণ্ঠের সাংবাদিক। সেখানে আপনি দেখবেন যে যত বেশি মাথা নত করে আছে, সেই তত বড় অবস্থানে আছে। আজকে আপনি কয়েকজনের নাম আসলো, বঙ্গবন্ধুর নাম আসলো, রবীন্দ্রনাথের কথা আসলো সাহিত্যে এবং রাজনীতিতে। আজকে তোফাজ্জল হোসেন মানিক মিয়া বা আব্দুস সালাম, যারা একসময় বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন, তাদের জীবনযাত্রা যদি দেখেন, আজকে দেখেন সবচেয়ে বড় সাংবাদিক সবচেয়ে বড় গাড়িতে চড়ে, অথচ সেই সাংবাদিকরা পায়ে হেঁটে অথবা সাইকেলে চড়ে সাংবাদিকতায় আসতেন এবং গণমাধ্যমের নেতৃত্ব দিতেন। এটা কিন্তু সমাজেরই একটি অংশ হিসেবে গণমাধ্যমে একই পরিস্থিতি। এবং জাতীয়ভাবেও স্বীকৃতি পায় সবচেয়ে সরব লোকটা, যিনি সবচেয়ে কম সাংবাদিকতা জানেন, প্রকৃত অর্থে সবচেয়ে বেশি আপোষ যিনি করেন। ফলে রাষ্ট্র কিন্তু তাদেরকে স্বীকৃতি দিচ্ছে যারা আপোষ করতে পারছে। একইভাবে আমি বলবো যে আদর্শবান মানুষকে দুর্বল চিত্তের মনে করে। ফলে দুর্বল চিত্তের লোকরাই কিন্তু সাংবাদিকতায় ভালো করছে। যারা আদর্শ নিয়ে আছে তারা হয় চাকরি হারায়, অথবা তাদের গণমাধ্যমেই টিকে থাকতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। আজকের বাস্তবতা হচ্ছে আমাদের গণমাধ্যমগুলো 3টি পেশি দ্বারা নিয়ন্ত্রিত। একটি হচ্ছে রাজনৈতিক, একটি হচ্ছে অর্থনৈতিক, আরেকটা হচ্ছে সমাজের যন্ত্রের মধ্যে যারা প্রভাবশালী। ফলে সেই জায়গায় আমি বলবো যে 21 আমাদের আত্মসম্মান বোধ নিয়ে এগিয়ে যাবার পথ শিখিয়েছিল। আজকে যার যত আত্মসম্মান বোধ বেশি, সে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে। ফলে যার আত্মসম্মান বোধ যত কম, সে সমাজের নেতৃত্বে আসতে পারছে। আমি খালি এই জায়গায় বলবো যে রাজনীতি মূলত আমরা যতই সমালোচনা করি, আমাদের মধ্যমণি দাদা। ফলে রাজনীতিবিদরাই বাংলাদেশের 21 শিখিয়েছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, নেতৃত্ব দিবে কিন্তু রাজনীতিবিদরা। ফলে এই রাজনীতিবিদদের মধ্যে মূল আদর্শকে প্রথমে ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে আনা যায়, রাজনীতি যদি আদর্শবান হয়, তাহলে সমাজের গণমাধ্যম বলেন, শিক্ষাঙ্গন বলেন, সংস্কৃতি বলেন, সকলেই সেই আদর্শের পথে চলতে বাধ্য হবে। আমি আশা করব আজকের 21 থেকে সেই শিক্ষা হোক,
আবারও তিনটি কথা, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা প্রকৃত মূল্যবোধ ফিরিয়ে আনতে চাই, আমরা প্রকৃত আদর্শের পথে হাঁটতে চাই, না হলে রাজনীতি, সমাজ, সংস্কৃতি সকলেই কলুষিত পথে হাঁটবে। ধন্যবাদ। আমরা আশা করি আমরা সেই কলুষতার দিকে যাব না, নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের তরুণ সমাজে আমাদের আশা ভরসার জায়গা, তারা নিশ্চয়ই আগামীতে ভয়হীন চিত্তে মাথা উঁচু করে দাঁড়াবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।